নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 30শে ডিসেম্বর 2023, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 138তম 138th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আর ইনসিডেন্টালি আজকে 30শে ডিসেম্বর যখন ইংরেজি বছরের শেষ আগত প্রায়, কালকে এতক্ষণে হয়তো সারা ভারতবর্ষ তথা পৃথিবী উৎসবে বা বর্ষ শেষের উৎসব পালনে ব্যস্ত থাকবে। তো তার সঙ্গে আমরাও চলুন একটুখানি বর্ষ শেষের সবাইকে শুভেচ্ছা বিনিময় করে নিই। আর আজকের বিষয় বা বক্তা অপরিবর্তিত, বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যাদের পরিচয় নতুন করে দেবার কোনো প্রয়োজন নেই। তাই চলুন সময় নষ্ট না করে আজকে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, যেটা গেয়েছেন শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমাদের বাকচক্রের পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য, তার গাওয়া সেই গানটি প্রার্থনা সঙ্গীত হিসেবে আমরা মেনে নিচ্ছি এবং শুনে আনন্দ পাচ্ছি। সেই গানটা শুনে আজকের অনুষ্ঠান শুরু করি। আর আপনাদের সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং প্রাণারামের শ্রী পবিত্র সুর, যিনি এই প্রাণারাম বাংলার ইউটিউব চ্যানেলে আমাদের এই সমস্ত বক্তৃতা সমাগ্রহ যে উনি প্রচার করছেন, তাতেও আমাদের ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
নমস্কার। আর দুটো দিন পরেই 2023 সাল শেষ হয়ে যাবে, আজকে 30শে ডিসেম্বর। ফলে আমরা আবার নতুন বছরে নতুনভাবে স্বামীজিকে নিয়ে আলোচনা করব। আজকে স্বামীজি যাকে নিয়ে আলোচনা করব তিনি স্বামীজির শিষ্য ছিলেন, স্বামী বিরজানন্দজি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের ছিলেন ষষ্ঠ অধ্যক্ষ। স্বামী অখণ্ডানন্দজি চলে যাওয়ার পর, স্বামী বিজ্ঞানন্দজি চলে যাওয়ার পর দুজন স্বামীজির শিষ্য সন্ন্যাসী হয়েছিলেন। প্রথম প্রেসিডেন্ট ছিলেন ব্রহ্মানন্দজি, তারপর শিবানন্দজি, তারপর অখণ্ডানন্দজি, তারপর বিজ্ঞানন্দজি। এরপর স্বামীজির দুইজন শিষ্য রামকৃষ্ণ মিশনের মঠাধীশ হয়েছিলেন, স্বামী শুদ্ধানন্দজি এবং স্বামী বিরজানন্দজি। শুদ্ধানন্দজি বেশি দিন থাকতে পারেননি, কিন্তু বিরজানন্দজি দীর্ঘদিন রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট ছিলেন। 1951 সালে তার শরীর চলে যায়। স্বামী প্রভানন্দজি আমাকে বলেছিলেন তিনি বিরজানন্দজির শরীর যাওয়ার পরে তাকে যখন মঠের মধ্যে পরিক্রমা করা হচ্ছে তখন সেখানে উপস্থিত ছিলেন। দেখেন যে মহারাজের সেই বিশাল দেহ, তিনি শুয়ে রয়েছেন সেই খুব সুন্দর করা সুদৃশ্য একটু খাটে, এবং মহারাজের সেই চোখগুলো যদিও তখন বন্ধ, কিন্তু সেই বিশাল আয়ত লোচন সেটি প্রভানন্দজি দেখেছিলেন। বিরজানন্দজির কথা আমি নানাভাবে শুনেছি। স্বামী শ্রীধরানন্দজির কাছে শুনেছি, তিনি তার গুরু ছিলেন, সেবক ছিলেন। স্বামী আত্মস্থানন্দজির কাছে শুনেছি, কিন্তু সবচেয়ে বেশি শুনেছি আমার বন্ধুর মার কাছে। আমার বন্ধুর মা, তারা ওই রামকৃষ্ণ আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে তাদের যোগ ছিল। আমার বন্ধুর ঠাকুমা এবং দাদু, তাদের দীক্ষা দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ। আমার বন্ধুর মার দিদি এবং জামাইবাবু, তাদের দীক্ষা দিয়েছিলেন স্বামী শিবানন্দজি। আমার বন্ধুর মাকে দীক্ষা দিয়েছিলেন স্বামী বিরজানন্দজি, এবং যখন তিনি দীক্ষা দেন আমার বন্ধুর মার বয়স মাত্র 12 বছর। তাকে দীক্ষা দিয়ে মহারাজ বলেছিলেন যে গতবার তোকে শিবের মন্ত্র দিয়েছিলাম, এইবারও সেই শিবের মন্ত্রই দিলাম। আমার বন্ধুর আমেরিকায় থাকে, তার মা যখন আমেরিকায় গিয়েছিলেন আমাকে তিনি হুকুম দিলেন যে আমার একটা গুরুদেবের ছবি লাগবে, যে ছবিতে তার দাড়ি নেই। বিরজানন্দজির দাড়ি ছাড়া একটি ছবি আছে। সেটি একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকায় যাচ্ছেন। যেদিন রওনা হবেন স্বামীজি আমেরিকায়, তার আগের দিন গ্রুপ ফটোর ছবি তোলা হয় মোটে, এবং বিরজানন্দজি তখন স্বামীজির রান্না করছেন। সেই অবস্থায় তিনি ছুটে এসে দাঁড়ান এবং তার ছবিটি তোলা হয়। সেই ছবিতে মজা হচ্ছে, এতটাই তাড়াহুড়ো করা হচ্ছিল যে বিরজানন্দজির পরনে জামা ঊর্ধ্বাঙ্গটি খালি, তিনি জামাও পরেননি এবং মুখেও কোনো দাড়ি নেই, দাড়ি কামানো। এই ছাড়া বিরজানন্দজির আর দাড়ি কামানো ছাড়া কোনো ছবি নেই। এই যে দাড়ি তিনি রাখতেন তারও কারণ স্বামীজি। 1901 সালে মায়াবতী গিয়েছিলেন। মায়াবতীতে যখন তিনি যাচ্ছেন তখন প্রচণ্ড তুষার ঝড় হয়। স্বামীজির পালকিটি নামিয়ে রেখে যারা পালকি বাহক ছিলেন তারা সব চলে যান সেই কুলি, এবং স্বামীজিকে রাত্রিবেলায় বিরজানন্দজি সেই একটি কাপড়ের মধ্যে শুকনো গাছের ডাল এনে সুন্দর করে তার বালিশের ব্যবস্থা করেন, এবং স্বামীজি বলেছিলেন খুব নিশ্চিন্তে তিনি সেই রাত্রি ঘুমিয়েছিলেন। বিরজানন্দজি যেহেতু স্বামীজির সঙ্গে ছিলেন তাই কয়েকদিন দাড়ি কাটা হয়নি। তিনি স্বামীজি তাকে বলেছিলেন, দেখ তোকে দাড়ি রাখলে বেশ দেখতে লাগে। এই কথা শোনার পর থেকে স্বামী বিরজানন্দজি কোনো দিন দাড়ি কাটেননি। তার যে ছবি, সেখানে তার বিশাল দাড়িওয়ালা ছবি আমরা দেখতে অভ্যস্ত। অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ পরমার্থ প্রসঙ্গ, সেই পরমার্থ প্রসঙ্গ পড়লে বোঝা যায় যে কোন উচ্চ মার্গের সন্ন্যাসী তিনি ছিলেন। 1873 সালে কলকাতায় তিনি জন্মেছিলেন। 1951 সালে তার দেহ চলে যায়। তার পিতা ছিলেন বিখ্যাত ডাক্তার কলকাতার ত্রৈলোক্যনাথ বসু, এবং ত্রৈলোক্যনাথ বসু তিনি মহিষাদলের রাজার ডাক্তার ছিলেন। পরে তিনি কলকাতায় ফিরে এসে নিজে প্র্যাকটিস করা শুরু করেন। ত্রৈলোক্যনাথ বসুর পিতা রামরতন বসু তিনি সিমলাপাড়া একটা বাড়ি কিনেছিলেন। স্বামীজির যে ছোটোবেলা একটা গল্প আমরা পড়ি না, যে বাড়িতে সেই ব্রহ্মদত্তি আছে কি না, সেই সব ছেলেরা সেই বাড়িতে দোলনা বা
দোলনা দুলছে এবং একজন বৃদ্ধ ভদ্রলোক বলছেন যে তোমরা এখানে দুলছো, এই কিন্তু গাছের ব্রহ্মদত্তি আছে। তো সবাই চলে গেছে এই কথা শুনে। স্বামীজি দুলেই যাচ্ছেন এবং বলছেন দেখি ব্রহ্মদত্তি আমাকে ধরতে আসে কিনা। যার বাড়িতে এইটি ঘটেছিল তিনি স্বামী বিরজানন্দজির দাদু রামরতন বসু। বিরজানন্দজির নারকেলডাঙ্গাতেও একটি বাড়ি ছিল এবং সেই নারকেলডাঙ্গার বাড়িটি আস্তে আস্তে এই আধ্যাত্মিক নিকেতনে পরিণত হয়। বিরজানন্দজি মঠে যাতায়াত শুরু করেন এবং স্বামী শিবানন্দজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর যে মানুষটি প্রথম মঠে আসেন তিনি হচ্ছেন স্বামী বিরজানন্দ। স্বামীজির তিনি শ্রীমার আশ্রিত সন্তান ছিলেন। স্বামীজি তাকে সন্ন্যাস দিয়েছিলেন এবং প্রথম তিনি মঠে আসতে শুরু করেন। এবং ওই স্বামীজির বিখ্যাত চিঠির কথা আপনাদের বলছিলাম। 1894 সালে স্বামীজি যে চিঠি লেখেন আমেরিকা থেকে, যেখানে বরানগরের কাজের জন্য তিনি গুরুভাইদের উদ্বুদ্ধ করেন, সেখানে বলছেন তারক দাদা, কালীকৃষ্ণবাবু তোমাদের একটা মতলব দিচ্ছি, যদি পারো তাহলে বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে। একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব গুরবু আছে, তাদের জুটিয়ে আনা চাই, তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে গ্লোব দিয়ে শেখাতে হবে, ওসব পুঁথি পাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও। এই যে চিঠিটা লিখেছিলেন স্বামীজি স্বামী রামকৃষ্ণানন্দজিকে উদ্দেশ্য করে মঠের সকলের জন্যে, সেখানে কিন্তু তারক দাদার পরেই কালীকৃষ্ণবাবু। স্বামীজি কিন্তু তাকে চিনতেন না, কিন্তু শুনেছিলেন যে তিনি অত্যন্ত কাজের মানুষ। বিরজানন্দজি থাকতে এসে শুরু করেন মঠে এবং মঠে থাকার পরে তার শরীর যখন খারাপ হয় তিনি আবার সে নারকেলডাঙ্গার বাড়িতে ফেরত যান, কিন্তু তার কিছুতেই সংসারে মন বসে না। যখন তিনি কলেজে পড়েন, রিপন কলেজে, তখন ইংরেজি পড়ান মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই। সেখানে গিয়ে বিরজানন্দজি তার সঙ্গে কথা বলতেন এবং একা একা ওপরের ঘরটিতে, যে ঘরে আমরা গেছি কথামৃত ভবনের ঘরে গিয়ে তিনি মাস্টারমশাইয়ের সঙ্গে, যখন মাস্টারমশাই তার ধ্যানে কথামৃত আস্তে আস্তে কী বলেছিলেন ঠাকুর সেগুলো নিয়ে লিখতেন, বিরজানন্দজি তখন গেছেন এবং খুব স্নেহ করতেন। নানাভাবে তিনি তাকে উদ্বুদ্ধ করেছিলেন মাস্টারমশাই এবং দুজনের মধ্যে নানা আলোচনাও হয়েছিল। বিরজানন্দজি বাবা মাকে বলেই বাড়িঘর ছাড়েন এবং পাকাপাকিভাবে মঠে আসতে শুরু করেন। এমন সময় খবর পান যে স্বামীজি কলকাতায় ফিরছেন। 1897 সালের গোড়ায় স্বামীজি কলকাতায় ফেরেন এবং তখন বরানগর থেকে মঠ আরমবাজারে চলে এসছে, সেই মঠে থাকতে শুরু করেন। বিরজানন্দজির সঙ্গে তার তখন অত্যন্ত ঘনিষ্ঠতা হয়। বিরজানন্দজির ডাকনাম ছিল কালীকৃষ্ণ। সেই কালীকৃষ্ণ যে নাম ছিল পূর্বাশ্রমের, তার কারণ হচ্ছে তার যে পিতৃকুল, সেই পিতৃকুল তারা কৃষ্ণভক্ত, কালীভক্ত ছিলেন এবং তার যে মাতৃকুল, সেই মাতৃকুল ছিলেন কৃষ্ণভক্ত। সেই দুজনের নাম মিলিয়ে দাদু রামরতন বসু কালীকৃষ্ণ নাম রেখেছিলেন এবং বিরজানন্দজিকে ঘিরেই একটা গোষ্ঠী তৈরি হয়। রামকৃষ্ণ মিশনে যে স্বামীজির প্রথম দিকে যে শিষ্যরা এসেছিলেন তাদের নেতৃত্ব দান করেছিলেন বিরজানন্দজি এবং তার বাড়িতেই তাদের সভা বসত। সেখানে আসতেন স্বামী শুদ্ধানন্দজি, স্বামী প্রকাশানন্দজি, স্বামী বিমলানন্দজি, স্বামী আত্মানন্দজি। এরা সকলেই সেখানে এসে জুটতেন এবং আধ্যাত্মিক আলোচনা হতো। যখন বিরজানন্দজি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছেন তখন স্বামী শারদানন্দজি মাঝে মাঝে আসতেন তার খোঁজ খবর নিতে, কেমন রইল ছেলেটি সে খবরটি জানতে। এবং সকলেই বিরজানন্দজিরা মনে রাখতে হবে এরা সকলেই ভূপেন্দ্রনাথ সান্যালের কাছে ক্রিয়াযোগ শিখেছিলেন। তখন কলকাতার উত্তর কলকাতায় বিশেষ করে নারকেলডাঙ্গা, মানিকতলা এর বিস্তীর্ণ অঞ্চলে ক্রিয়াযোগের খুব বড় চল ছিল। লাহিড়ী মশায়ের পদ্ধতিতে বহু গৃহী তারা ক্রিয়াযোগ অভ্যাস করতেন। যেমন ছিলেন ভূপেন্দ্রনাথ সান্যাল, যেমন ছিলেন পঞ্চানন ভট্টাচার্য, যেমন ছিলেন যুক্তেশ্বর গিরি। তারপরে এরা সকলেই ক্রিয়াযোগ অভ্যেস করতেন এবং বহু গৃহী সেই ক্রিয়াযোগের দ্বারা দীক্ষিত হয়েছিলেন। এই ছাত্ররাও ক্রিয়াযোগের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। রামকৃষ্ণ মঠ মিশনে এই যে সাপটি দেওয়া হয় পবিত্র কুণ্ডলিনী শক্তির পরিচায়ক, যেটি রামকৃষ্ণ মিশনের সিম্বলে রয়েছে, সেটি কিন্তু এই ক্রিয়াযোগকে সিম্বলাইজ করে। আর স্বামীজি যে ছবিটি এঁকেছিলেন, জ্ঞান হচ্ছে তরঙ্গায়িত জলরাশি, জ্ঞান হচ্ছে উদীয়মান সূর্য, তরঙ্গায়িত জলরাশি হচ্ছে কর্মের এবং পদ্মগুলো ভক্তির।
জ্ঞান ভক্তি কর্মের সঙ্গে যখন ঈশ্বরের সন্দর্শন লাভ করা যায় পবিত্র কুণ্ডলিনী শক্তির মাধ্যমে, তখন সেই পরমাত্মা পরমেশ্বরকে জানা যায়। সেটি হাঁস দিয়ে সিম্বলাইজ করা হয়। স্বামীজির অসাধারণ সেই ছবি, সেটিতে আমরা দেখব সাপ রয়েছে এবং বিরজানন্দজিরা খুব কঠিনভাবে সেই ক্রিয়াযোগ অভ্যাস করেছেন। যখন বরানগর মঠে সবাই চলে এসছেন, পরে আলমবাজার মঠে গেছেন, সেখানেও তাদের কিন্তু এই ক্রিয়াযোগের তারা ছাড়তে পারেননি। বিরজানন্দজি স্বামীজি তাকে পাঠিয়েছিলেন 1902 সালে, 1 সালে স্বামীজি মায়াবতীতে যান, সেখানে বিরজানন্দজি ছিলেন এবং তাকে মায়াবতীতেই পার্মানেন্ট পোস্টিং দেওয়া হয় এবং সেখান থেকে প্রবুদ্ধ ভারত কাগজ তখন বেরুচ্ছে। স্বামী স্বরূপানন্দজি তখন রয়েছেন সেখানে, স্বামী বিমলানন্দজি রয়েছেন এবং স্বামী বিরজানন্দজি রয়েছেন। মিসেস সেভিয়ার সেখানে ছিলেন। মিস্টার সেভিয়ার মারা যাওয়ার পর স্বামীজি মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দানের জন্যে পাহাড়ে যান। মায়াবতীতে তিনি একবারই যেতে পেরেছিলেন এবং সেইখানে তিনি দেখেন যে শ্রীরামকৃষ্ণের পুজো হচ্ছে। স্বামীজি অত্যন্ত বিরক্ত হন এবং বলেন সবাইকে যে তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। আমি একটা কেন্দ্র চেয়েছিলাম যেখানে কোনো ঠাকুরের পুজো হবে না। স্বামী বিমলানন্দজি খুব দুঃখ পান এবং মা শারদাকে চিঠি লেখেন। যখন সেই বহু দিন ঘুরে সেই চিঠিটি আসে, তার আগেই স্বামীজির শরীর চলে গেছে, কিন্তু সেখানে আমরা দেখি যে মা শারদা অপূর্ব উত্তর দিচ্ছেন বিমলানন্দজিকে। তিনি স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরা নিজের অদ্বৈতবাদী জানবে। শ্রীরামকৃষ্ণকে স্বয়ং অদ্বৈত বলা শারদামণি বলেছিলেন। অদ্বৈতবাদী শ্রীরামকৃষ্ণ ছিলেন না, স্বয়ং অদ্বৈত ছিলেন। এবং বিরজানন্দজিকে আমরা দেখব যে শারদানন্দজির সঙ্গে তিনি প্রথম জয়রামবাটিতে যান এবং জয়রামবাটিতে যখন তিনি যান, সেখানে গিরিশ ঘোষ উপস্থিত ছিলেন। এই গিরিশ ঘোষের কাছে তিনি শুনতে শুরু করেন ঠাকুর এবং স্বামীজির গল্প। শারদামা তো বাইরে বেরোতেন না, এই গিরিশ ঘোষ তার নানা রকম তার গুরুর গল্প এবং স্বামীজির গল্প বলতেন। গিরিশ ঘোষ একেবারে বিবেকানন্দগত প্রাণ ছিলেন। বিরজানন্দকে সেইভাবে তিনি অনুপ্রাণিত করেছিলেন। বিরজানন্দজির কয়েকটি চমৎকার চিঠি আছে শারদামাকে লেখা, যখন তার মনের মধ্যে নানা চিত্ত চাঞ্চল্য হয়েছে, যখন তিনি নানা সমস্যায় পড়েছেন, তখন তিনি শারদামাকে চিঠি লিখেছেন এবং শারদামা তাকে উত্তর দিয়ে বলছেন যে এগুলো থেকে বেরিয়ে আসার জন্যে। এবং প্রত্যেকটি চিঠিতে মা শারদা আশীর্বাদ করেছেন বিরজানন্দজির মাকে। তিনিও দীর্ঘদিন বেঁচেছিলেন নিষাদকালী দেবী এবং তার মাকে শারদামা বারবার আশীর্বাদ করেছেন এবং বিরজানন্দজিকে তো আশীর্বাদ করে উজাড় করে দিয়েছেন। স্বামীজি প্রথমবার বিলেত থেকে ফিরে আসার পর একই দিনে 4 জনকে সন্ন্যাস দেন। স্বামী নিত্যানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী বিরজানন্দ এবং স্বামী নির্ভয়ানন্দ। এবং স্বামী নিত্যানন্দজি চলে যান, সকলেই তাকে বলেছিলেন স্বামীজিকে যে একে আপনি দীক্ষা দেবেন না, সন্ন্যাস দেবেন না। কিন্তু স্বামীজি বলেছিলেন আমি যদি না দেখি, আমরা যদি এদের না দেখি, তাহলে কে দেখবে বল। স্বামী নিত্যানন্দজি স্বামীজির জীবিতকালেই সঙ্গ ছেড়ে চলে যান, কেদার চট্টোপাধ্যায়। কিন্তু বাদবাকি সকলেই ছিলেন। স্বামী শুদ্ধানন্দজি তো জানি তিনি রামকৃষ্ণ মঠের মঠাধীশ হয়েছিলেন। স্বামী বিরজানন্দজি, স্বামী প্রকাশানন্দজি তিনি আমেরিকায় চলে যান, শুদ্ধানন্দজির ভাই ছিলেন। এবং স্বামী নির্ভয়ানন্দজি তিনি অত্যন্ত কাজের মানুষ ছিলেন। বিরজানন্দজিকে স্বামীজি আস্তে আস্তে নিজের মতন করে তৈরি করে নেন। একদিন স্বামীজি বলেন, শোন, তোকে ঢাকায় গিয়ে প্রচার করতে হবে। বিরজানন্দজি দাঁড়িয়ে উঠে বলেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারি না। স্বামীজি বলেছেন, কোনো তো চিন্তা নেই, তুই এটাই ভক্তদের বলবি আমি কিছু জানি না, কিন্তু তোকে যেতেই হবে। তো বিরজানন্দজি ঢাকায় যান এবং স্বামীজির দেহত্যাগের পরে তিনি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট এই 4 জায়গায় ব্যাপক প্রচার করেন। রামকৃষ্ণ মিশনের বহু সন্ন্যাসী যে সিলেট থেকে এসে যোগ দিয়েছিলেন, সেটি স্বামী বিরজানন্দজির কাজের ফল। তিনি সেই সিলেটে ব্যাপকভাবে শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করেছিলেন এবং যখন তিনি ঢাকায় ছিলেন সেখান থেকে প্রায় দেওভোগে যেতেন। সেখানে নাগমহাশয় থাকতেন, নাগমহাশয়ের সঙ্গেও তার দেখা হয়, কথাবার্তা, এবং অত্যন্ত তিনি তার স্নেহভাজন ছিলেন।
বিরজানন্দজি খুব কাজ করেছিলেন। আমাদের আমাদের আমরা মনে করি যে বিরজানন্দজি বুঝি কিছু কাজ করেননি। স্বামীজি চলে যাওয়ার পর পূর্ববঙ্গে স্বামীজির প্রচার করা খুব কঠিন কাজ ছিল, কারণ পূর্ববঙ্গে রামকৃষ্ণ মিশনের সেবা কাজ তখনও শুরু হয়নি। কলকাতায় যেহেতু সেবা কাজ শুরু হয়েছিল এবং যেহেতু মঠের হেডকোয়ার্টার ছিল বেলুড় মঠ, কলকাতার মানুষেরা সে সম্বন্ধে সচেতন ছিলেন, কিন্তু পূর্ববঙ্গের মানুষেরা রামকৃষ্ণ ভাব আন্দোলন সম্বন্ধে সচেতন ছিলেন না। এবং শ্রীরামকৃষ্ণ যেহেতু পূর্ববঙ্গে যাননি, সেই জন্য পূর্ববঙ্গের মানুষ অনেকটাই উদাসীন ছিলেন। দ্বিতীয়ত, পূর্ববঙ্গ ছিল কালিক্ষেত্র, সেখানে তারা আর কাউকে মানতে রাজি ছিলেন না। এই অবস্থায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের কথা এবং স্বামীজির কথা প্রচার করেছিলেন স্বামী বিরজানন্দজি। স্বামী বিরজানন্দজির হিমালয় ভীষণ ভালো লাগতো, আপনাদের আগেই বললাম। তিনি মায়াবতী আশ্রমে দীর্ঘদিন ছিলেন এবং কমপ্লিট ওয়ার্কস যখন বেরোচ্ছে তখন সেই বেরোনোর পিছনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। খুব দুর্ভাগ্যের বিষয় যে যাদের হাত ধরে কমপ্লিট ওয়ার্কস বেরোচ্ছিল তারা পরপর দুজন মারা যান। স্বামী বিমলানন্দজি মারা যান, স্বামী স্বরূপানন্দজি মারা যান এবং দায়িত্বটি বিরজানন্দজির ওপরে এসে পড়ে। তিনি সামলাতালে একটি আশ্রম তৈরি করেছিলেন এবং প্রায় সামলাতালে গিয়ে থাকতেন। এখন সে সামলাতালের আশ্রমে যদি দেখা যায়, সে আশ্রমটি বিরাট আকার ধারণ করেছে। যেটি শুরু করেছিলেন স্বামী বিরজানন্দজি। তিনি নীরবে কাজ করতে পারতেন এবং তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি অসম্ভব প্রেরণা যোগাতে পারতেন যুবকদের। বহু যুবক তার কাছে যেতেন এবং তার কাছে গিয়ে তারা মহারাজের সঙ্গে কথা বলে উদ্বুদ্ধ হতেন। এতটাই তার মানসিক জোর ছিল যে তিনি মানুষকে দেখে স্পর্শ করে তার জীবন পাল্টে দিতে পারতেন। স্বামীজি বিরজানন্দজিকে দুটি কথা বলেছিলেন। একবার বলেছিলেন, দেখ, জপ ধ্যান বেশি করবি না, 1 মিনিট করলেই যথেষ্ট। আমরা জপ ধ্যান করে শরীরটাকে নষ্ট করে ফেলেছি। আরেকটি চিঠির উত্তরে স্বামীজি লিখেছিলেন, তোকে এত ভালোবাসি, তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই আমার মতন খেটে খেটে মরে যা। বিরজানন্দজিকে স্বামীজি একটি কথা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ, বলেছিলেন, দেখ কালীকেষ্ট, যদি নিজের মুক্তি কখনো কল্পনা করিস তাহলে জাহান্নামে যাবি, আর যদি পরের মুক্তির কথা ভাবিস তো সেই মুহূর্তে মুক্ত হয়ে যাবি। এই যে স্বামীজির কথা যে নিজের মুক্তির কথা ভাবলে জাহান্নামে যাবি এবং পরের মুক্তির কথা ভাবলে একেবারে মুক্ত হয়ে যাবি, বিরজানন্দজি গোটা জীবন এই দর্শনকে অনুসরণ করেছেন। তিনি নিজে কখনো তার মুক্তির কথা ভাবেননি, অকাতরে দীক্ষাদান করেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, বই লিখেছেন এবং সব সময় স্বামীজির ভাবে তিনি ভাবিত থাকতেন। আমাদের সৌভাগ্য সুজিতদার মাধ্যমে, সুজিতদা স্বামী শ্রীধরানন্দজিকে দেখেছিলেন অস্ট্রেলিয়াতে। শ্রীধরানন্দজি স্বামী বিরজানন্দজি সেবক ছিলেন। আমার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। যখন আমি ছাত্রজীবন তখন সলিল মহারাজকে বহুবার লখনৌ তার সঙ্গে আমার কথা হয়েছে এবং এই বিরজানন্দজি সম্বন্ধে কথা হয়েছে। আমার যিনি মেজ পিসমশায় ছিলেন, যিনি পরে কাঠিয়া বাবার কাছে দীক্ষা নেন, তিনিও বিরজানন্দজির কাছে খুব যেতেন। আরজিকর মেডিকেল কলেজের বহু ছাত্র 1930 দশকে বিরজানন্দজির কাছে গিয়ে তারা নানাভাবে ঠাকুরমা স্বামীজির কথা শুনতেন এবং সকলকেই তিনি যেমন কথামৃত পড়তে বলতেন, তেমনি শ্রীরামচন্দ্র দত্তের যে শ্রীরামকৃষ্ণের উপদেশ, এই গ্রন্থটির কথাও তিনি বলতেন। বিরজানন্দজি খুব ডিসিপ্লিনারিয়ান ছিলেন, যেহেতু তিনি বিবেকানন্দের ভক্ত ছিলেন এবং সেই যখন খাওয়া তার হয়ে গেছে তখন হাত দেখে বুঝতেও তিনি কি চাইছেন, তিনি তোয়ালে চাইছেন না মশলা চাইছেন না গড়গড়া চাইছেন, এ মুখে বলতেন না। এবং যারা সেবক ছিলেন তারা সেই অবস্থায় তাকে এক একটি জিনিস এগিয়ে দিতেন। স্বামী আত্মস্থানন্দজি তিনিও বিরজানন্দজির সেবা করেছেন, তার কাছেও বিরজানন্দজির কথা শুনেছি এবং বিজ্ঞানানন্দজির কাছে দীক্ষা নিয়েছিলেন আত্মস্থানন্দজি। কিন্তু বিরজানন্দজি কি বিরাট মাপের মানুষ ছিলেন সেই কথাটি বারবার আত্মস্থানন্দজির কাছে শুনেছি। রামকৃষ্ণ মিশনের সঙ্গে যাদের যোগ ছিল, যেমন ক্রিস্টোফার ইশারুডের সঙ্গে বিরজানন্দজির অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং শুনেছি আমি প্রবীণ সাধুদের কাছে যে তিনি অসম্ভব ইংরেজি, বাংলা এবং সংস্কৃত 3টি ভাষাই জানতেন এবং শাস্ত্র তাকে স্বামীজি এত যত্ন করে পড়িয়েছিলেন
যে তিনি শাস্ত্রের নতুন ব্যাখ্যা দিতে পারতেন, বেদান্তের নতুন ব্যাখ্যা দিতে পারতেন। এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনকে যে নেতৃত্ব দিয়েছিলেন বিরজানন্দজি, সবসময় যে মঠে থেকেছেন তা নয়, অধিকাংশ সময় তিনি থাকতেন হিমালয়েতে, কখনো সামলাতালে বা মায়াবতীতে। এবং সেই যে সামলাতাল বা মায়াবতী যেখানেই তিনি গেছেন সেখানেই আশেপাশের গ্রামে সেবা কাজ শুরু করেছিলেন। মনে রাখতে হবে 30 দশক বা 40 দশকের মায়াবতী এখনকার মায়াবতী নয়। এখন যে মায়াবতী আমরা পাই সেখানে থাকার ব্যবস্থা তো খুব ভালো হয়েছেই, আশেপাশের গ্রামের মানুষের অর্থনৈতিক চেহারা পাল্টিয়েছে, কিন্তু তখন নিদারুণ দারিদ্র ছিল। মিসেস সেভিয়ারের সঙ্গে যারা ছিলেন, স্বরূপানন্দজি, বিরজানন্দজি এবং বিমলানন্দজি, তারা হোমিওপ্যাথিক ব্যাগ নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করতেন, তাদের কৃষি বিজ্ঞান সম্বন্ধে কথা বলতেন এবং ছোট ছোট বাচ্চাদের শিক্ষাদান করতেন। তখনকার দিনে মায়াবতীতে কোনো ফর্মাল স্কুল ছিল না, এই নন ফর্মাল স্কুল তারা চালু করেছিলেন। সাথে সাথে যখনই আমরা বিরজানন্দজির কথা বলবো আমাদের মনে রাখতে হবে ওই কঠিন শীতকালের মধ্যেও কিন্তু হয় তিনি মায়াবতী বা সামলাতালে ছিলেন, তখন কিন্তু নেমে আসেননি। আমার সামলাতালে অক্টোবর মাসে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এখনকার দিনেই হাড় কাঁপুনি ঠান্ডা, তখনকার দিনে কী ছিল সে ভেবে আমরা শিহরিত হই। কিন্তু যেহেতু স্বামীজি এদের কাজ করতে বলেছিলেন তুই আমার মতন খেটে খেটে মরে যা, তার থেকে তিনি এতটুকুও সরে যাননি। পূর্ববঙ্গে বরিশালে বিরজানন্দজি প্রচুর কাজ করেছিলেন, সেখানে স্বামীজির কথা তিনি প্রচার করেছেন এবং সেখানে সেবা কাজ তিনি শুরু করেছিলেন। অশ্বিনী কুমার দত্তের বরিশাল, সেখানে স্বামী শারদানন্দজি গিয়েছিলেন। স্বামী শারদানন্দজির পরেই যে মানুষটি যান এবং কাজ শুরু করেন তিনি স্বামী বিরজানন্দজি। যখন মঠের আন্তর্জাতিক কনভেনশন যে হয়েছিল, মংস কনভেনশন 1927 সালে, সেই মংস কনভেনশনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বামী পরমানন্দজির কথা বলেছিলাম, আপনাদের মনে আছে, তিনি সেই মংস কনভেনশনে একটি সেশনের প্রিজাইড করেছিলেন। বিরজানন্দজিকে 1905 সালে এবং 1922 সালে দুবার বিলেতে পাঠানোর কথা হয়। 1905 সালে যখন স্বামী ত্রিগুণাতীতানন্দজি যাচ্ছেন, কথা ছিল তার সঙ্গে বিরজানন্দজিকে বিদেশে পাঠানোর। বিরজানন্দজি যেতে রাজি হননি। পরে 1922 সালে আবার যখন তাকে অনুরোধ করা হয় তিনি প্রথম রাজি হন, কিন্তু তারপর তিনি ঠাকুরমা স্বামীজির কথা বলেন এবং তিনি বিদেশে যেতে রাজি হন না বলে তাকে পাঠানো হয়নি। কারণ রামকৃষ্ণ মিশন মনে করেছিলেন যে বিরজানন্দজি একজন বেদান্তের আদর্শ প্রচারক হবেন, ফলে তাদের যাওয়া দরকার। সেখানে বোধানন্দজি ছিলেন, সেখানে প্রকাশানন্দজি ছিলেন, এরা সকলেই তার বন্ধু, সকলেই তার গুরু ভাই, কিন্তু তিনি সেখানে না গিয়ে ভারতবর্ষতেই প্রচার করতে শুরু করেন এবং সারদামণির কাছে যেহেতু দীক্ষা পেয়েছিলেন তাই বিরজানন্দজির অসম্ভব সারদামণির প্রতি টান ছিল এবং সারদামণিরও অসম্ভব টান ছিল বিরজানন্দজির প্রতি। তিনি কালীকৃষ্ণকে ভীষণ ভালোবাসতেন, স্বামীজিতেও খুব ভালোবাসতেন। তিনি বললামই আপনাদের যে বলেছিলেন তুই আমার মতন খেটে খেটে মরে যা, এবং বলেছিলেন 1 মিনিট জপ ধ্যান করবি। আমরা জপ ধ্যান করে শরীর ভেঙে ফেলেছি, এত জপ ধ্যানের কোনো প্রয়োজন নেই। বিরজানন্দজির গোটা জীবন ছিল কর্মময়, বিরামহীন কর্ম তিনি করে গেছেন। বেলুড় মঠে তখন যিনি থাকতেন তখন সব দিকে তার নজর ছিল। একবার বিরজানন্দজি তখন প্রেসিডেন্ট, খবর এলো যিনি বার্মাতে রামকৃষ্ণ মিশনের আছেন তিনি একেবারে সিল্কের গেরুয়া পরে গাড়ি করে বক্তৃতা দিতে যান এবং বিরজানন্দজিকে কলকাতার যারা সাধু ছিলেন তারা অনেকেই তার বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন। বিরজানন্দ সবাই ভাবলেন যে বিরজানন্দজিকে যখন তিনি আসবেন তিনি খুব বকুনি দেবেন তাকে। তখন যখন তিনি এসছেন তখন সেবককে বললেন যে কলকাতার একজন বড় মানুষ, তিনি ওর জন্য সিল্কের গেরুয়া কাপড় দিয়ে গেছেন, সেটি যেন অবিলম্বে সন্ন্যাসীকে দেওয়া হয়, কারণ তিনি যেখানেই বক্তৃতা করতে যাচ্ছেন সেখানে তিনি রামকৃষ্ণ মিশনকে রিপ্রেজেন্ট করছেন। অতএব তিনি যদি সঠিক পোশাক পরে না যান, অতএব সেই পোশাকের মধ্যে কোনো পারিপাট্য না থাকে, তাহলে সবাই একটু খাটো চোখে দেখবে, তাতে রামকৃষ্ণ ভাব আন্দোলনের পক্ষে ক্ষতি হবে। তাই তিনি তাকে নিজে হাতে সিল্কের পোশাক দিয়েছিলেন যাতে তিনি বার্মায় গিয়ে সেই পোশাক পরে প্রচার করতে পারেন।
অসম্ভব বড় মাপের মানুষ ছিলেন। আমি স্বামী রঙ্গনাথানন্দজিকে শুনেছি যে বিরজানন্দজি এমন শাস্ত্রের ওপর দখল ছিল যে কথায় কথায় তিনি শাস্ত্রকে উদ্ধৃতি দিতে পারতেন এবং জলের মতো বয়াতে পারতেন। যদি আপনারা পরমার্থ প্রসঙ্গ পড়েন, আমি আবার অনুরোধ করব এই গ্রন্থটি আপনাদের পড়বার জন্য, তাহলে দেখবেন কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন এবং ভারতীয় দর্শনের যে কঠিন অধ্যায় সেইটাকে তিনি জলের মতো বয়াতে পেরেছিলেন। তার কারণ তিনি যার কাছে শিখেছিলেন দর্শন, সেই মানুষটি ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি অত্যন্ত সহজভাবে বুঝতেন এবং বোঝাতে পারতেন। তার গুরুর থেকে তিনি পান। তার গুরু তিনি একেবারে জলের মতো করে যে কোনো জিনিস বুঝিয়ে দিতে পারতেন, কারণ তিনি জলের মতো করে বুঝেছিলেন। এই যে নতুন আধ্যাত্মিক চেতনা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, যারা তার নেতৃত্ব দান করেছিলেন, সেখানে অবশ্যই বিরজানন্দজির একটি বড় ভূমিকা ছিল। তিনি প্রথম সারির নেতা ছিলেন এবং 1951 সাল অবধি তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনকে নেতৃত্ব দান করেন। 1951 সালে তার শরীর চলে যায়। 1873 সালে জন্মেছিলেন, 1951 সাল অবধি বেঁচেছিলেন। দীর্ঘ জীবন এবং এই গোটা জীবনে নিঃশব্দে তিনি বিবেকানন্দকে প্রচার করে গেছেন। সুজিতদার সঙ্গে দেখা হয়েছিল স্বামী শ্রীধরানন্দজির, তাঁরও এখন প্রায় 98 বছর বয়স, তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। কিন্তু শ্রীধরানন্দজিকে আমি যখন লখনৌতে দেখেছি তখন তার বয়স এত নয়। বিরজানন্দজির কথা বলতে গিয়ে তিনি একেবারে তার সময় হারিয়ে যেত, কণ্ঠরোধ হয়ে আসতো এবং গুরুদেবের কথা তিনি বলতেন। যেদিন প্রথম তাকে দীক্ষা দেন সে কথাটাও তার মনে ছিল এবং তিনি নানাভাবে তার গুরুদেবের কথা বলতেন। এই যে স্নেহ পরম্পরা, ম্যাগনেটিক ইন্ডাকশান, শ্রীরামকৃষ্ণ ছিলেন একটা হর্সু ম্যাগনেট। তারপর সেই ইন্ডাকশানের মধ্যে দিয়ে তার যারা সন্ন্যাসী সন্তান ছিলেন, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, যোগানন্দ, তুরীয়ানন্দ, অখণ্ডানন্দ, শারদানন্দ, রামকৃষ্ণ, তাদের সেই ইন্ডাকশান করেছিলেন। স্বামীজির মধ্যে দিয়ে সেই ভালোবাসায় সংক্রামিত হয়েছিল বিরজানন্দজির মধ্যে, শুদ্ধানন্দজির মধ্যে, প্রকাশানন্দজির মধ্যে, বোধানন্দজির মধ্যে, আত্মানন্দজির মধ্যে, নির্ভয়ানন্দজির মধ্যে, কল্যাণানন্দজির মধ্যে। এই স্বল্প পরিসরে আমরা সকলকে নিয়ে আলোচনা করলাম যারা স্বামীজির শিষ্য ছিলেন, যারা রামকৃষ্ণ ত্যাগী সন্তান ছিলেন, যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যাদের ত্যাগের ওপর, যাদের কর্মের ওপর, যাদের ভালোবাসার ওপর রামকৃষ্ণ ভাব আন্দোলন দাঁড়িয়ে রয়েছে, যেটিকে ক্রিস্টোফার ইশারুট বলছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম ভাব আন্দোলন। কারণ এই ভাব আন্দোলন মানুষের যন্ত্রণাকে অনুভব করার চেষ্টা করেছে এবং কিভাবে সেই যন্ত্রণাকে প্রশমিত করা যায় তার জন্য নিরলস চেষ্টা চালিয়ে গেছে। বিরজানন্দজি ছিলেন সেই রকম একজন মানুষ। আজকে তাকে আমরা আলোচনা করলাম, তার সম্বন্ধে তাকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। স্বামীজির শিষ্যদের যে বিরাট অধ্যায় ছিল সেটি আমরা আজকেই সেই আলোচনা শেষ হয়ে গেল। 2023 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে আমরা স্বামীজির শিষ্যদের নিয়ে আলোচনা শেষ করলাম। এরপরে সুজিতদার সঙ্গে কথা বলে 2024 সাল থেকে কী নিয়ে আমরা আলোচনা করব স্বামীজির, সেটি পরে আমরা জানাবো। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম